হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর 4 নম্বর অধ্যায় আয়তঘনক থেকে 5টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই 5টি অঙ্ক এইবার মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তোমরা সকলেই একটু মন দিয়ে দেখো, শোনো, আর বুঝতে সমস্যা হলে সবাই কমেন্ট করে জানাবে। চলো দেখো। তোমরা সকলেই তোমাদের টিউশনে এই অধ্যায়টা তোমাদের স্যার করিয়েছে, তোমরা কিছুটা বুঝতেও পেরেছো। তবুও দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। চ্যাপ্টারটা দেখো, অঙ্কটা কি আছে? আয়তঘন। আয়তঘন মানে তুমি যেই ঘরে শুয়ে আছো বা বসে আছো সেটাই কিন্তু তো আয়তঘন। একটু খেয়াল করে দেখো তো, তোমার ঘরে কয়টি তল আছে? তল বলতে 4টি ওয়াল, নিচের মেঝে আর ছাদটিকে বোঝায়। তাহলে কয়টি হচ্ছে? 6টি। দেখো এখানে কি বলেছে? তল সংখ্যা। দেখো বলেছে তল সংখ্যা এক্স। তল সংখ্যা এক্স বলেছে। তাহলে আমরা লিখতেই পারি যে তল সংখ্যা এক্স সমান সমান কটি শিখলাম আমরা? 6টি। এখানে কি লিখা আছে? ধার সংখ্যা। ধার সংখ্যা মানে যে কোনো দুটি ওয়াল বা ওয়াল মেঝে বা ছাদ আর ওয়াল যুক্ত হয়ে যে রেখাটি উৎপন্ন করে সেগুলো হচ্ছে আমাদের ধার। দেখো, সেগুলি আমাদের ধার বোঝায়। তো দেখো, এই যে এটা তোমার মেঝে, এটা তোমার মেঝে। তো এই যে মেঝেটা এটা তোমার মেঝে। তোমাদের এই মেঝেটা আর এই ওয়ালটার বিনিময়ে দেখো এই রেখাগুলো তৈরি হয়েছে। তো এই ধরনের রেখাগুলোকে ধার বলে। ধার তাহলে কয়টা আছে গুণে দেখো, খেয়াল করো। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে ধার সংখ্যা কয়টি শিখলাম? 12টি। তো লিখুন ধার সংখ্যা। ধার সংখ্যা কয়টি? 12টি। দেখো নেক্সট কি আছে? শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দু কোনগুলো? এই যে কোণার বিন্দুগুলো রয়েছে, কোণার বিন্দুগুলো, এই যে কোণার বিন্দুগুলো, এগুলোকে শীর্ষবিন্দু বলে। তো মনে দেখো এই ছবিতে কয়টি শীর্ষবিন্দু রয়েছে? কয়টি? 1 2 3 4 5 6 7 8টি। তাহলে আমরা শীর্ষবিন্দুর সংখ্যা লিখছি। শীর্ষ বিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা z সমান সমান 8টি। এখন নেক্সট কি আছে? কর্ণের সংখ্যা। কর্ণ কোনগুলোকে বলে? এই যে কৌণিক বিন্দু যে 4খানা রয়েছে, এই 4খানা বিন্দু দিয়ে অপর কোনো কৌণিক বিন্দুতে যেতে হবে, যেটা বাহু বা তলের মধ্যে যাতে না পড়ে। তো দেখবা তোমার ঘরেই তুমি যদি খেয়াল করো যে কৌণিক বিন্দু 4টা পাওয়া সম্ভব। 4টা পাওয়া সম্ভব। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা পাওয়া সম্ভব। 4টা পাওয়া সম্ভব। তাহলে কর্ণের সংখ্যা পি সমান সমান কটি পেলাম আমরা? 4টি। তাহলে দেখো তুমি এক্স এর মান কত পেলাম আমরা? 6। ওয়াই এর মান কত পেলাম? 12। জেড এর মান কত পেলাম? 8। পি এর মান কত পেলাম? 4। এই মানগুলো দেখো এখানে খালি বসিয়ে দিতে হবে দেখে দেখে, ব্যাস। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। আমরা এক্স এর মান কি শিখলাম এখনই? দেখো এই যে 6, এই যে মাইনাসটা বসিয়ে দিলাম। ওয়াই এর মান কত শিখলাম? 12। দেখো প্লাস জেড এর মান কত পেলাম আমরা? 8। দেখো প্লাস পি এর মান কত পেলাম? 4। খেয়াল করো,
এই যে 6টা রয়েছে, -12, এই যে +8 আর প্লাস পরে কত হয়, +12 হয়। আমরা জানি একই মান আর বিপরীত চিহ্ন থাকলে কেটে যায়, -12 +12 কেটে গেল, তাহলে ফলাফল কত পেলাম, 6। তোমরা খেয়াল করবা এই অঙ্কটা বইয়ের 76 পৃষ্ঠার 25 দাগের 25-এর 1 নম্বর দাগ নম্বরে আছে। সকলে আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করি। তো দেখো এটাও কিন্তু পরীক্ষায় আসার এইবার সম্ভাবনা একটু বেশি রয়েছে। তোমরা সকলে একটু দেখো, অবশ্যই সমস্যা হলে কমেন্ট করে জানাবে, বুঝতে সমস্যা হলে। দেখো 3টি নীরের ঘনক রয়েছে। ঘনক, ঘনক কাকে বলে, এমন একটা ঘর যেখানে ঘরের 4টা ওয়াল, মেঝে আর ছাদটা বর্গাকার হবে, বর্গক্ষেত্র, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান এর থাকবে। এর শুধু বাহু হয়, এই যে বাহুকে ধার বলে বা ধারকেই বাহু বলে। তো দেখো বলেই দিয়েছে 3টি ঘনক রয়েছে, ঘনক 3টা, একটা 3 সেমি বিশিষ্ট ধার বিশিষ্ট, একটা 4 সেমি, একটা 5 সেমি, 3টা ঘনক আছে। 3টি ঘনক রয়েছে, 3টি ঘনক রয়েছে। তিনটি ঘনক, এটা একটা 5 সেমি বাহু বিশিষ্ট, কত সেমি, 3 সেমি, এটা 3 সেমি, আর এটা হচ্ছে 4 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। দেখো গল্পটা কি বলেছে, বলছে ঘনক 3টিকে গলিয়ে, মানে এই ঘনকগুলোকে গলাবে, গরম করে গলাবে, গলিয়ে তরল বানাবে, বানিয়ে কি করছে, একটি নতুন নীরের ঘনক তৈরি করা হলো, মানে একটা ঘনক তৈরি করা হলো, এই 3টাকে গলিয়ে আরেকটা ঘনক তৈরি করা হলো। তো ঘনকটা নিশ্চয়ই দেখবা তোমরা, ধরো যে এই 3টা ঘনক গলিয়ে আমরা এই বড় ঘনকটা বানালাম, বানানোর ফলে এই নতুন যে ঘনকটা হয়েছে আমাদের, এটার ধারের দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য। তাহলে মনে রাখবা, কোনো কিছু গলিয়ে কোনো কিছু যদি তৈরি করা হয়, তার মানে তাদের যেগুলো গলানো হয়েছে তার আয়তন আর যেটা বানানো হয়েছে তার আয়তন একই হবে। তাহলে আমাদের এই অঙ্কে কি করতে হবে, এর আয়তন প্লাস এর আয়তন প্লাস এর আয়তন করে সমান সমান এর আয়তন করতে হবে, কারণ এই 3টি ঘনক গলিয়ে আমরা বড় ঘনকটা তৈরি করছি। তাহলে আমরা সেটাই করব, শুধু লিখতে হবে। ঠিক আছে, তাহলে ধরি এই যে নতুন, লিখুন নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য a সেমি, শর্তানুসারে কি করা হলো, এই 3টা ঘনকের আয়তন সমান যোগ করে এই ঘনকটা লিখতে হবে। এই ঘনকের আয়তনে কি, ঘনকের আয়তনের সূত্র কি হয়, বাহু কিউব সমান সমান এই বড়টার আয়তন সমান সমান এটার আয়তন প্লাস এটার আয়তন প্লাস এটার আয়তন। এটার আয়তন মানে কি 3-এর কিউব, ওটার আয়তন মানে কি 4-এর কিউব, ওটার আয়তন মানে কি কত আছে বাহু বিশিষ্ট 5, তাহলে 5-এর কিউব। তো খেয়াল করো, আচ্ছা 3-এর কিউব মানে কি, 3টা 3 গুণ, 3টা 3 গুণ করলে 27 হয়। আর এখানে 4-এর কিউব মানে কি 4টা
3টি 4 গুণ, তাহলে কত হয় 64 হয়। আর এখানে 5-এর কিউব মানে 3টি 5 গুণ, গুণ করলে 125 হয়। এইগুলো যোগ করব আমরা। 5 4 এ 9, 9 আর 7 16, হাতে 1, 6 7 8 9 10, 10 আর 1 11, হাতে 1, 1 আর 1 2। যদি তোমরা খেয়াল করো এটা 3টি 6 গুণ করলে হয়ে যায় 216, 3টি 6 গুণ করলে হয়ে যায় 216। আমরা ক্লাস 9-এ শিখেছি এই অংশ আর এই অংশ সমান হয়ে গেলে আর মিডিলে সমান থাকলে এই অংশ সমান সমান এই অংশ আমরা লিখতে পারি, তাই আমরা লিখে দিলাম। তাহলে এর মান কত পেলাম 6। তো দেখো এটা কি ধরা হয়েছিল দেখে দিয়ে শুধু এই লাইনটা লিখে ফেললাম। কি আছে, অতএব নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। বেশ, এই অঙ্কটা হয়ে গেল। দেখো এই অঙ্কটা 76 পেজে 25 দাগের 4 নম্বরে আছে। আশা করি বুঝতে পারছো। চলো তাহলে এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। দেখো তোমাদের এই অঙ্কটা কিন্তু তোমাদের গণিত বইয়ে 74 পৃষ্ঠায় 51 নম্বর অঙ্ক। তো চলো তোমরা করেছো নিশ্চয়ই, তবু আরেকবার দেখো। এই অঙ্কটা পরীক্ষা আসার সম্ভাবনা একটু বেশি রয়েছে, অবশ্যই দেখো, সবাই মন দিয়ে দেখো। চলো দেখো কি বলেছে, সমকৌণী চৌকোণ মানেই কিন্তু আয়ত ঘনক। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, আর আমরা অনুপাত দেখলেই সঙ্গে সঙ্গে কিছু একটা গুণ করে নেব, কিছু একটা মনে মনে গুণ করে। ধরো এক্স গুণ করছি, তাহলে 3 আর এক্স গুণ করলে 3x। আচ্ছা, যার নাম আগে থাকবে সে কিন্তু তার মানটা আগের মানটা এ পরে আছে, তাহলে প্রস্থের মান 2, উচ্চতা পরে আছে, উচ্চতার মান 1। তাহলে মনে মনে কি করতে হবে, ওখানে এক্স গুণ করে দিতে হবে। এক্স গুণ করলে কি হয় বলো তো, দৈর্ঘ্য সমান সমান কি হয় 3x, প্রস্থ সমান সমান 2x, উচ্চতা সমান সমান 1x। কিন্তু আমরা 1 গুণের সময় লিখি না, শুধু কি লিখবো x। চলো জাস্ট ওটা লিখে নিতে হবে। ব্যাস, ধরি আমি একটু বাক্সটির দৈর্ঘ্য কি লিখবো, দৈর্ঘ্য 3x। কি করে বুঝবো কি একক, দেখো এখানে কি একক ব্যবহার করেছে, সেমি, লিখে ফেলো 3x সেমি, কমা কি লিখবো প্রস্থ, কত আছে প্রস্থর মানটা 2 আছে, তাহলে কি হলো 2x সেমি, ও উচ্চতা, উচ্চতা কত লিখবো বলো তো 1 আর x গুণ করলে x, তাহলে x সেমি। আশা করি এটা বুঝতে পেরেছো। চল, আশা করি বুঝতে পেরেছো। দেখো শর্তানুসারে আচ্ছা, আয়তনের সূত্র কি মনে আছে তোমাদের? আয়তনের সূত্র কি মনে আছে? আয়তনের সূত্র কি মনে আছে? কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত 2x, ইন্টু উচ্চতা কত। তাহলে আমি দেখো বাম দিকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলাম, মানে কি লিখেছি, আয়তন লিখেছি। আমরা আমাদের রাস্তাতে আয়তন লিখেছি, দেখো বইয়ে আয়তন বলে দিয়েছে, সেটা আমাদের লিখে দিতে হবে। এই দিকেও আয়তন, ওই দিকেও আয়তন, সেই জন্য দিকে সমান সমান। দেখো 3 আর 2 গুণ করলে 6, আর 3টা x গুণ করলে x কিউব। আচ্ছা 6টা এখানে গুণ আছে, তো ওই দিয়ে গেলে কি হয়ে যায়, ভাগে হয়ে যায়। 6 দিয়ে 6 নামটা করি, 6 এ 6 এ 36, 38 থেকে 36 বাদ দিলে 2 হয়, 2 আর 4 এ 24, 4 6 এ 24। আচ্ছা বলো তো 64, 3টি 4 গুণ করলে 64 হয়, তাই স্যার লিখে দিল। এখানে দেখো সূচকের একটা নিয়ম, এই যে সূচকটা একই আছে আর মিডলে কি আছে সমান সমান, তাহলে আমরা কি জানি, এই নিধান সমান সমান নিধান লিখা যায়, x সমান সমান 4। আশা করছি এটা বুঝতে পেরেছো, x এর মান 4 বের হয়েছে। হ্যাঁ, সমস্যা হলে সবাই কমেন্ট করবে। তো x এর মান যে 4 বের, এই মানটা আমরা এখানে মনে মনে বসিয়ে দিব, এখানে মনে মনে। তাহলে কি হবে
3 × 4 মানে কত 12, এখানেও বসিয়ে দেবো। 2 × 4 মানে কত 4 × 8, এখানে 4 বসিয়ে দিলে কত হবে 4। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 8 সেমি, আর কত পাচ্ছি উচ্চতা 4 সেমি। সেটা শুধু লিখে ফেলবো। তো লিখো, অতএব বাক্সটির দৈর্ঘ্য কত পাচ্ছি বলো তো, 2 না স্যার কি ভুল করলো, 3 × x সমান 4। তাহলে কত হচ্ছে 3 × 4 = 12 সেমি। তারপরে কি আছে বলো তো, প্রস্থ কত আছে 2 × 4 মানে কত 8 সেমি। তারপরে কি আছে ও উচ্চতা কত, শুধু x আছে, x সমান কত 4, তাহলে 4 সেমি। আশা তো করছি এতটা বুঝতে পেরেছো। ব্যাস, এতটা করে ফেলেছি। দেখো, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা মেরে দিলেই হয়ে যাবে। চলো আমি এখানেই করে দিচ্ছি। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, তোমরা টানা লিখবা, আমার যেহেতু জায়গা নেই তাই আমি নিচে লিখছি। কি সূত্র, 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 12 ইন্টু প্রস্থ কত 8, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বর্গ সেমি। এটা সকলে মুখস্থ না থাকলে মুখস্থ করে নিও সূত্রটা। 8 × 12 কত হয় 96, 4 × 8 32, 4 × 12 48 বর্গ সেমি। এবার এগুলো আমরা যোগ করব, যে এখানে গুণ চিহ্ন আছে গুণ দিয়ে ফেললাম। 6 আর 2 যোগ করলে 8, 8 আর 8 যোগ করলে 16, 6 হাতে 1 9 আর হাতের 1 10 হলো, 10 আর 3 13, 3 আর 4 17 বর্গ সেমি। এখানে গুণ করে দিই, 6 × 2 = 12, 2 হাতে 1, 7 × 2 = 14, 14 আর হাতের 1 15, 15 5 হাতে 1, 2 × 2 আর 3, দেখো বর্গ সেমি। কত অ্যান্সার পেলাম তাহলে 352 বর্গ সেমি। দেখো অ্যান্সারটা এসছে 352 বর্গ সেমি। আশা তো করছি সকলে বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্কটা করি আমরা। দেখো এটাও প্রচুর ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও প্রচুর ইম্পর্টেন্ট রয়েছে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা, একটু বুঝলেই তোমরাই করে দিতে পারবে। দেখো, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সম্পূর্ণ জলপূর্ণ বলেছে, মানে কি একটা ঘনক আছে, সেই ঘনকটা পুরোপুরি জলে ভর্তি আছে, পুরোপুরি একদম কানায় কানায় অবধি জল ভর্তি আছে, জলে পূর্ণ আছে জায়গাটা। সেখান থেকে কি করা হচ্ছে, সমান মাপের 64 বালতি জল তুলে নিলে, মানে এই জায়গা থেকে জল বের করে নেওয়া হচ্ছে। কত বালতি, 64 বালতি। তো জল বের করে নিলে তো জলটা কিছুটা খালি হয়ে যাবে। ধরো জলটা বের করার পরে ধরে নাও যে এতটুকু জল থাকলো, এতটুকু ধরো জল থাকলো, ধরো এতটুকু জল পড়ে গেছে। তাহলে আগে কতটা ছিল বলতো, পুরোটা, আর 64 বালতি জল তুলে নেওয়ার ফলে এতটুকু পড়ে রয়েছে। তাহলে এই অংশটাই তো হচ্ছে 64 বালতির জল, যতটা বের করা হয়েছে। তো আমরা কি করব, এই অংশে কতটা জল ধরছে সেটা বের করব। তার আয়তন সমান কি হবে, 64 বালতিতে কতটা জল ধরে, এতটুকু করলেই কাজ শেষ। তাহলে শুধু আমরা এটার আয়তন বের করব, শুধুমাত্র এটার আয়তন বের করব। তো এটার আয়তন বের করার জন্য আমাদের দেখো বলে দিয়েছে যে এত অংশ জলপূর্ণ থাকে,
মানে এটা হচ্ছে 1/3 অংশ। তো প্রথমে জানতে হবে এটা কত, আমাদের কত অংশ। তো আমরা ছোট থেকেই জানি সম্পূর্ণ মানে হচ্ছে 1 অংশ, তাহলে পুরোটা মানে কত, 1 অংশ। আর এই অংশটা কত আমাদের 1/3। তাহলে এই পুরোটা থেকে এটা বিয়োগ করে দিলে এটা পড়ে থাকে, তো দেখো আমরা বিয়োগ করে দিচ্ছি। দেখো বিয়োগ করে দিলে কত হয়, 3 - 1 3, তাহলে 2/3 অংশ। তাহলে কত পাচ্ছি, এই অংশটা পাচ্ছি আমরা 2/3 অংশ। তাহলে 2/3 অংশের শুধু আয়তন বের করতে হবে, তাহলেই কাজ শেষ। চলো লিখি। ধরি দেখো ধারের দৈর্ঘ্য দেওয়া আছে মিটার, যেহেতু অঙ্কটা আমাদের অ্যান্সারটা লিটার এককে করতে বলেছে, লিটার, তাহলে আমাদের এটা ডেসিমিটারে করতে হবে। কারণ আমরা জানি 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, সেই কারণে ডেসিমিটারে রূপান্তর করতে হবে। ধরি প্রতিটি বালতিতে কত, x লিটার কি জল ধরে। ঠিক আছে, x লিটার জল ধরলো। এবার দেখো চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের, 1.2 মিটার। আচ্ছা, মিটার থেকে ডেসিমিটার নিয়ে যাব আমরা। ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হয়, মিটারের নিচে হয় ডেসিমিটার, মিটার ডেসিমিটার, তো নিচে নামলে গুণ করতে হয়। 1 ঘর নিচে নামা মানে 10 দিয়ে গুণ, একে 10 দিয়ে গুণ করলে দশমিকটা ডান দিকে চলে যাবে, একটা শূন্য শূন্য দশমিকটা একটা ঘর চলে যাবে, মানে হলো 12 ডেসিমিটার। দেখো জল তুলে নেওয়া অংশের পরিমাণ, মানে জল তুলে নেওয়া অংশের পরিমাণ মানে এই জায়গাটা বলা হচ্ছে। তাহলে কি শিখলাম আমরা, এই যে এটা করতে হবে আমাদের, 1 - 1/3 অংশ, তাহলে কি হচ্ছে 3 - 1/3 অংশ, কত হচ্ছে 2/3 অংশ। কি বুঝতে পারছো সকলে? তাহলে দেখো যেই জলটা তুলে নেওয়া হয়েছে সেটি 2/3 অংশ জলের সমান, সেই অংশ তুলে নেওয়া হয়েছে। তাহলে আমরা লিখবো শর্তানুসারে। দেখো 64 × x কেন লিখলো স্যার, প্রতি বালতিতে x লিটার ধরে, তো আমি ওখান থেকে 64 বালতি জল তুলে নিয়েছি, তাহলে 64 × x গুণ করলে তবেই তো বুঝতে পারবো যে কতটা জল তুলে নেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে x এর মান ধরো, তুমি যে বালতিটা ব্যবহার করছো সেটাতে ধরো 10 লিটার জল ধরে, আর তুমি ধরো 15 বালতি জল তুলে নিয়ে আসলাম, তাহলে কতটা জল তোলা হয়ে যাবে, 15 × 10 করলেই হয়ে যাবে, সেটাই করা আছে এখানে। তো দেখো এখানে 2/3 × 12³ কেন লেখা হলো, এটা কি ঘনকটার আয়তন, শুধু যদি আমি এটা লিখতাম তাহলে এই সম্পূর্ণ জলের আয়তন হয়ে যেত। যেহেতু আমার এই অংশটার জল দরকার, তাই এই অংশটা আমার সামনে গুণ করে দিতে হবে। বুঝতে পেরেছ? দেখো এখান থেকে x = 2টা উপরে আছে, 3টা নিচে আছে, দেখো 12টাও তো উপরে আছে, কিউব মানে 3টে বসিয়ে দিলাম, 64 এদিকে গুণ ছিল, উপরে ছিল বলে কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে। বুঝতে পেরেছ? এবার কাটি, আমরা কাটাকাটি করি। কত হলো, 4 হলো, 4 দিয়ে কাটলে 4 × 1 = 4 আর 4 × 6 = 24। আচ্ছা, এখানে যদি 4 দিয়ে কাটা হয় 3 আর 4 দিয়ে কাটা হলে 4, 4 দিয়ে এটা কাটলে কত হয়, 3 হয়। তাহলে নিচে কিছু রইলো না, উপরে কি কি আছে, 3, 3 আর 2 গুণ করলে কত হয়, x = 3 × 3 = 9, 9 × 2 =
18। বুঝতে পেরেছো সকলে? তাহলে এক্স এর মান কত পেলাম? 18। এটা শুধু এক্স এর জায়গায় এখানে লিখে দিতে হবে 18, তাহলেই অঙ্ক শেষ। তাহলে কি লিখবো বলো তো? প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। বুঝতে পেরেছ সকলে? এই অঙ্কটি প্রচুর ইম্পর্টেন্ট, বাড়িতে অনেকবার করে রিভিশন করবা, বুঝে বুঝে করবা, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক রয়েছে এটি। চলো পরের অঙ্কটা বোঝার চেষ্টা করো। দেখো এই অঙ্কটা একটু খেয়াল করো ভালো করে। দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ের 75 পৃষ্ঠার 17 নম্বর অঙ্ক। হ্যাঁ, যে অ্যান্সারটি 2 ডেসিমিটার আসবে। তো চলো দেখি। দেখো একটু ভালো করে যদি খেয়াল করো, এখানে লিটার দিয়েছে, মানে বুঝে গেলা যে এগুলো কিন্তু মিটার থাকলে চলবে না। কেন? আমরা জানি কি জানি, 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। সেই কারণের জন্য এটাকে ডেসিমিটারে রূপান্তর করতে হবে। যদি অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো, একটা আয়ত ঘনাকার চৌবাচ্চা আছে, যেটা কিন্তু অর্ধেক জলপূর্ণ আছে। মানে মানে এটা ইমাজিন করো, এটা আয়ত ঘনকার চৌবাচ্চা, যেটার অর্ধেক জল অলরেডি আছে। হ্যাঁ, অর্ধেক জল অলরেডি আছে এখানে, ঠিক আছে? তবুও কি করা হচ্ছে, ওই চৌবাচ্চায় আরো মানে বাইরে থেকে 630 লিটার জল ঢাললে, মানে কি করলো, বাইরে থেকে এখানে আরো 630 লিটার ঢেলে দিল জল। তাহলে ঢেলে দিলে কি হবে, এই জলের স্তরটা ধরো এখানে ছিল আগে 630 লিটার ঢালার পর জলের স্তরটা নিশ্চয়ই বাড়বে। ধরো আমি ভাবছি এতটা বেড়ে গেছে, এখানে জলের স্তরটা এখন এখানে চলে এসছে। তার মানে এই যে জলটা বাড়লো, এই যে জলটা যে বাড়লো, এই জলটা কিসের জন্য বাড়লো বলতো? এই 630 লিটারটা জলটা যে দেওয়া হলো বাইরে থেকে, তার জন্য বেড়েছে। তার মানে এই 630 লিটারটাই কিন্তু এই জায়গাটা নিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গার আয়তন সমান সমান কি লিখতে হবে বলতো? 630 লিটার লিখতে হবে, 630। তাহলে অঙ্ক শেষ। তো আমাদের কি ধরতে হবে, এটা কতটা বেড়েছে, এটা ধরতে হবে কতটা বেড়েছে। তো এটাকে আমরা ধরে নিলাম এক্স, ধরে নিলাম এক্স। জলের গভীরতা কতটা বৃদ্ধি পেল, এটা শুধু লিখে নেবো এক্স। তো চলো লিখি। ধরি জলের গভীরতা এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে, লিখে ফেললাম। আচ্ছা দেখো, চৌবাচ্চার দীর্ঘ মানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2.1 মিটার। স্যার কি বললো বলতো? ডেসিমিটার এককে আনতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার যাওয়ার জন্য আমরা ছোটবেলায় মুখস্থ করে রেখেছি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো খেয়াল করো, মিটারের নিচে ডেসিমিটার আছে, আর আমরা কি জানি, উপর থেকে নিচে আসলে 10 দিয়ে গুণ। তো মিটার থেকে ডেসিমিটার মানে এক ঘর মানে একটা 10 দিয়ে গুণ। একটা 10 দিয়ে গুণ করলে দশমিটার ডান দিকে যায়, যেহেতু একটা জিরো আছে, একটা ঘরটা এখানে চলে আসবে। তো এখানে আসা মানে কি, 21 ডেসিমিটারে রূপান্তর হয়ে যাওয়া। সেম ভাবে চৌবাচ্চার প্রস্থ কত আছে? 1.5 কি আছে মিটার। তাহলে এটাকেও ডেসিমিটারে করলে 15 ডেসিমিটার। বুঝতে পেরেছো? লিখছি শর্তানুসারে দেখো,
তাহলে এই অংশটার আয়তন বের করব, যেহেতু এটা আয়তঘনক, আর আয়তঘনকের সূত্র মানলেই হয়ে যায়। কি সূত্র? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই যে গভীরতাটাই আমাদের এখানে উচ্চতা। আমি কি লিখেছি? আমরা এইচ লিখিনি, আমরা 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 ব্যবহার করেছি এক্স, তো এক্স লিখে ফেললাম, তোমরা এইচ ও ব্যবহার করতে পারো। তাহলে আমরা দেখো এটা যে লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এই অংশটাতে এই অংশটা আয়তন লিখলাম, আর এখানে কত লিটার জল ঢালা হয়েছে বলো তো? 630। তাহলে এখানে 630 লিখতে হবে। এটা বুঝতে পেরেছে সবাই? তো দেখো 630টা বসলো, যেহেতু এগুলো গুণ ছিল তাহলে নিচে চলে যায়। 21-এর নামটা যদি পড়ো তাহলে 3, 3 একে 3, 3 দুগুণে 6, আর একটা শূন্য, আর 15 নামটা বললে 2। অতএব x সমান সমান 2। দেখো x এর মানটা বসিয়ে দিলেই অঙ্ক শেষ তোমাদের। এটা এই যে x এর মান কোথায় বসিয়ে দিবে? এখানে 2। তাহলে লিখো জলের কি লিখবো বলো তো? গভীরতা কি হলো? 2 ডেসিমিটার। ডেসিমিটার বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো সবাই? এই যে 5খানা অঙ্ক বোঝালাম, এই অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তোমরা সকলেই ভিডিওটা দেখে মন দিয়ে দেখে রিভিশন করে রেখো, প্র্যাকটিস করো, মাঝে মধ্যে প্র্যাকটিস করবা, তাহলে তাড়াতাড়ি মনে মনে পড়বে পরীক্ষা হলে গিয়ে। তোমরা সকলে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা কাছিয়ে গেছে, তোমরা অনেক বেশি করে পরিশ্রম করো যাতে তোমাদের ফলাফল অনেক ভালো হয়। আজকের মতো তাহলে এখানে শেষ করলাম। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা করব।